ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও হ্যাঁ, ফারিয়াকে নিয়ে প্রচুর কথা। ফারিয়া এখনো বাইরের থেকে টাকা আসছে, টাকা আসছে, টাকা আসছে। আমি বুঝি না, যারা এনআরআই হয় এদের প্রচুর টাকা থাকে, প্রচুর পয়সা, মানে রোজগারের টাকাটা অনেক বেশি থাকে, ওরা কেন বড় লোকদের টাকা দেয়? আমাদের দেশে অনাথ আশ্রমগুলোতে প্রচুর টাকার দরকার, বা বিভিন্ন স্লাম এরিয়াতে অনেক চিকিৎসাতে প্রচুর টাকার দরকার হয়। কত বছরে যখন এই খরা হয় এই গরমের সময়, বা বছর যখন বন্যা হয়, কত কত কৃষকরা এই ব্যাংক লোন দিতে পারে না বলে কত রকম রাস্তা ওরা নিয়ে নেয়, তাদেরকে সাহায্য করে। মানে মামুলি 5,000 টাকা ব্যাংক লোন দিতে না পেরে কৃষক নিজের জীবন নিয়ে নিয়েছে। 1 বছর আগে দেখেছিলাম অন্ধ্রপ্রদেশে, মাত্র 5,000 টাকার জন্য। কারণ এর আগেও লোন ছিল, দিতে পারেনি, তারপর 5,000 টাকা লোন দিয়ে দিচ্ছে। বাড়ি নেই, ঘর নেই, লোকের জমিতে চাষ করে খায়, কিছু সব জ্বলে পড়ে গেছে, মানে এবার আরো লোন, ব্যাংক আর লোন দেবে না, কিছু নেই, সেই ভেবে মাত্র 5,000 জন্য। এদের জন্য টাকা দেওয়ার নেই। ফারিয়ার মতো যারা বড় লোক, যারা লাখ টাকা রোজগার করছে, এদের প্রতি প্রেম বেয়ে বেয়ে পড়ছে। হ্যাঁ, যেই মহিলা ফারিয়াকে 2,500 টাকা দিয়েছে, যেই মহিলা পরে রাগ করে অন্য জায়গায় কমেন্ট করেছে, যেই মহিলা বলছে যে ফারিয়া কেন ওনার নামটা বা টাকার কথাটা বলেনি, যার ফোন নাম্বার খুঁজে পেতে ফারিয়া তারপর সরি বলেছে, এবং নেক্সট মাসে ডাইনিং টেবিল কিনবে, বা এই মাসেই কিনতে পারে, কারণ এই মাসে, গত মাসে ওর মোটামুটি ইনকাম প্রায় 2 লাখ টাকার মতো হয়েছে, বাইরের থেকে বেশি হয়েছে। তো এই মাসে ও সব কিছু চাইলে কিনতে পারে। যত ফার্নিচার ওর ঘরে এখন এই মোমেন্টে আছে, চাইলে পুরো ফার্নিচারটাই ও কেনার মতো, মানে 2 থেকে 2.5 লাখ টাকা রোজগার করেছে গত মাসে, মে মাসে। জুন মাসের 21 তারিখ ওর হাতে 2-2.5 লাখ টাকা আসবে। 2-2.5 লাখ টাকার মধ্যে দিয়ে আমার মনে হয় ফ্রিজ, মাইক্রোওয়েভ, টিভি, না বলে দিদি এগুলো আছে না, কিনতে পারতো, আরামসে কিনতে পারতো। কিন্তু পাবলিক ভালোবাসলে যোগ্যতা লাগে, তাই না পাবলিক? ইয়েস, এই এনআরআই পাবলিকরা, বিশেষ করে এরা সবাই মেন্ডির ভিউয়ার্সরা, জানি না এরা এদের নাম কামানোর জন্য একটা রাস্তা খুঁজে পায় এই ধরনের ব্লগারদেরকে টাকা দিয়ে দে, সেটা ম্যান্ডিকেই হোক আর ফারিয়াকে হোক। ম্যান্ডিকে এরকম শাড়ি কিনে, শাড়িটা তুমি রেখে দিও, বা অনেক জিনিস পুজোর সময় ভালোবাসাটা ওইভাবে নিয়ে ওরা জিনিসগুলি দেয়। অথচ এই টাকাটা যদি আমাদের দেশে অনাথ আশ্রম, ভারত সেবা আশ্রম, এরকম প্রচুর জায়গা আছে, কত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে না জানেন ফিস দেওয়ার জন্য। বাবা মারা গেছে, ঘরে 2 বোনের বিয়ে দেবো না, ফিস দেবো, ফিস দিতে পারে না। আপনারা যদি একটু হাতটা এগিয়ে দেন, এই ফারিয়া ম্যান্ডিদের মতো লোকদেরকে সাহায্য না করে এদেরকে দিন, সেই 2,000 টাকা ওদের পরীক্ষার ফিস দেওয়া যায়। আমি জানি না এনআরআইরা কেন এরকম করে, কেন ওরা গঙ্গা জলেই গঙ্গা পুজো করে, যাদের আছে তাদেরকেই ভরে দেয়। এখন বলবে যে না, এদেরকে আমরা অকেশনালি দেই, ওদেরকে ভালোবাসার জন্য দেই। এই 2,000 টাকাটা যদি কোনো অনাথ আশ্রমে দেওয়া হতো, হয়তো একটা দিন বেশি করে মাছ কেনার জন্য হয়তো অনাথ আশ্রমে 2 রকম মাছ হতো, বা ডিমটা হয়তো সবাই 50 জন আছে, প্রত্যেককে 2টো করে ডিম, রাত্রে একটা মিষ্টি আর কিছু মাছ, তাহলেও কিন্তু অনেকটা উপকার হতো। আমি বুঝি না কেন করে, কেন এরা এগুলি করে। এটা কাজ হয়। আমি অনেক আগে প্রিয়ার ক্ষেত্রেও বলেছিলাম, টাটা মেমোরিয়ালে গরিবদেরকে অনেকটা কনসেশনের চিকিৎসা করানো হয়, সেখানে যদি ডোনেট করা যায় তাহলে অনেক গরিব মানুষের সাহায্য হয়। এরকম একটা রোগ, কর্কট রোগী যারা হয় তাদের সাহায্য হয়, এইসব গভর্নমেন্ট হসপিটালগুলিতে আমরা ডোনেট করি। তো ফারিয়ারকে সে ডোনেট করা নিয়ে অনেক কথা হলো। ফারিয়ার ভাগ্যটা একদম চকমক 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 করছে, একদম পাথর দিয়ে ঘষে নিয়েছে। এমনকি ম্যান্ডি, যাকে ধরে একসময় ফারিয়া উঠেছিল, আজকে ম্যান্ডির এতটাই দুরবস্থা, ফারিয়ার ছবি না লাগালে, ফারিয়ার মুখ না লাগালে ওরও ভিউজ হয় না। আজ যে রাজা কাল সে রাঙ্ক, আজকে ম্যান্ডির জীবনে ফারিয়ার ইম্পর্টেন্স বেশি। সবাই বলছে ফারিয়া নাকি ম্যান্ডির মেয়েকে বিক্রি করছে। আরে ভাই, ম্যান্ডির হাল দেখো, ফারিয়ার মুখ থাম্বনেলে 1 লাখ ভিউজ, ফারিয়ার মুখ 70, নিজে ভিডিও করছে 49K। তাহলে ফারিয়াকে তো বেচছে ম্যান্ডিও বিক্রি করছে, শুধু ফারিয়া বিক্রি করছে না। আজকে কিন্তু ম্যান্ডির চ্যানেলে যদি ভিউজ পেতে লাগে, ফারিয়া যদি থাকে, সেই চ্যানেলে ভিউজটা বেশি উঠছে। তাহলে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মোমেন্টে 2025-এ দাঁড়িয়ে জুন মাসে ডাঙ্কে পে চোট পে বলতে পারি, ফারিয়ার ম্যান্ডির মাঝে যদি কম্প্যারিজন করা হয়, ফারিয়ার থেকে ম্যান্ডি উচ্চ ব্লগার নয়, ফারিয়ার ফেস ভ্যালু ম্যান্ডির থেকে বেশি।
ফারিয়ার ব্যবহারের মধ্যে, কথার মধ্যে মিষ্টতা আছে। এখন পর্যন্ত চারিত্রিক কোনো গোলযোগ না, একটার সাথে প্রেম করেছে, একটাকেই বিয়ে করেছে, এটাকে চারিত্রিক গোলযোগ বলা হয় না, যেটা কিনা ম্যান্ডি স্বামীর ঘরে থেকে স্বামীর খাটে শুয়ে আরেকজনের সাথে 100টা রাত্র কাটানো, মানে দিন কাটানো, যাই হোক। হ্যাঁ, তো ওই রকম কেস এখন পর্যন্ত ফারিয়া করেনি। ভবিষ্যতে করলে সেটা ভবিষ্যতে, আমরা তো বেঁচে থাকলে আমরা করবো কন্ট্রোভার্সি, আমরা কন্ট্রোভার্সি করব। তো সেখানে দাঁড়িয়ে বলতে লাগছে যে ইয়াস ম্যান্ডি, চিরদিন কারোর সমান নাই যায়, আজকে তোমার ফারিয়া। এখন আবার তোমার সোনা দিদি ভাইও এই লাইনে চলে গেছে, মানে তোমাদের লাইনে, যে এখন আলাদা বাড়ি যাবো, পাবলিক টিভি গিফট করবে, পাবলিক ওই কি বলে, কদিন পরে রান্না করতে গেলি বলে উফ কষ্ট হচ্ছে, তারপর ভিউয়ার্সরা আছেই পয়সা, গ্রাইন্ডার গিফট করবে, কেউ গ্যাস স্টোভ গিফট করবে, সোনা দিদি ভাই ওরকম গিফট পাবে। তাই টাকা ওঠানো শুধুমাত্র একজন বা দুজন না, গিফটের নাম করে টাকা ওঠানো ব্যবসাটা মোটামুটি ওয়াইটিতে সবাই চিনে ফেলেছে, ধরে ফেলেছে। হ্যাঁ, এখন আমরা কি চেয়েছিলাম? চাইনি না, ভিউয়ার্সরা দিয়েছে। ইয়েস, ভিউয়ার্সদেরকে দিয়েছে, অস্বীকার করার জায়গা তো নেই। ভিউয়ার্সরা বড় লোকদেরকেই ভালোবাসে। তোরা ধনী জনে করিস পূজা, দুঃখীর অযতন, রামকৃষ্ণ ঠাকুরের একটা গান আছে, হ্যাঁ, পরে নিজের চরণ ধুলি, তুই নিবি তার চরণ ধুলু। তো এটা আমাদের স্বভাব, আমাদের স্বভাব। বাড়িতে বড় লোক আসলে আমরা একদম পেট পুড়িয়ে খাওয়ানোর চেষ্টা করি, আই আইয়ে 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 আরে কাজু খাইয়ে, কিশমিশ খাইয়ে, হ্যান খাইয়ে, ত্যান খাইয়ে। কটা গরিবকে, সেই দলে তো আমিও আছি, কটা গরিবকে আমরা রাস্তাতে যাওয়ার সময় অতটুকু খাওয়ার দেই কি? দেই না। কত মেলায় যাই, কত মেলাতে কত গরিব বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা খেতে পারি না। ধোসা খাচ্ছি, পাওভাজি খাচ্ছি, ফুড কোর্টে নানা রকম খাবার থাকে। হ্যাঁ, সেই ফুড কোর্টের বাচ্চাগুলি কাছে যেতে পারে না, কারণ যেহেতু এন্ট্রি দিতে গেলে টিকিট লাগবে, টিকিটের কাউন্টারে অ্যালাউ করে না, একটু দূরেই হতে থাকে। হ্যাঁ, আর কেউ কেউ অনেক সময় সুইপারের ছোটো বাচ্চারা থাকে। দেই কি আমরা খাবার? কিনে দেই না। নিজেদের পেটটা আগে পুরি, ফেলে দেই, তাও দেই না। আমাদের আত্মাটা তো অনেকটা এরকমই। তো সেখানে দাঁড়িয়ে ফারিয়া অবশ্যই ভাগ্যবতী, যেটা ফারিয়া বলেছে। এইবার ফারিয়া সেদিন সবজি কাটতে কাটতে বলছিল একটা দারুণ কথা। সে কথাটা হলো যে মানুষরা জানোয়ারের থেকে অধম, মানুষরা জানোয়ার অনেক সময় মানুষের থেকে ভালো হয়। সবাইকে বলছে না, কিছু কিছু লোককে বলছে জানোয়ারের থেকে অধম। ইয়েস, মানুষ যে জানোয়ারের থেকে অধম সে তুমি নিজেকে দেখে বোঝো না? জানোয়াররা বাচ্চারা একটু বড় হয়ে, মানে আমি পাখিদের কথা বলছি, একটু উঠতে শিখলে ছেড়ে দেয়। জানোয়াররা বাচ্চার গায়ে স্ট্যাম্প লেখে রাখে না যে এটা আমার বাচ্চা, এটা আমার সন্তান, আমি মরলে ওই আমার মুখ, মানে আমাকে দাহ করবে, এরকম কোনো থাকে না। বাচ্চা চলবে, বাচ্চা বড় হবে, ছেড়ে দেয়। ওই ধরে রাখে না, মানুষরা ধরে রাখে। তাই মানুষদের একটা সংস্কার থাকে, যেটা কিনা জানোয়ারদের থাকে না। ওরা খেতে শিখে, উঠতে শিখে, সে পাখি হোক, জানোয়াররা চলতে ফেলতে শিখে, ছেড়ে দেওয়া হয়, মানুষকে ধরে রাখা হয়। বুঝলে ফারিয়া? হ্যাঁ, আর মানুষদের কাছ থেকে, জানোয়ারদের কাছ থেকে বাবা মার কোনো আশা থাকে না, আকাঙ্ক্ষা থাকে না, কিন্তু জানোয়ারদের কাছে থাকে না, মানুষদের কাছে থাকে। যেমন তুমি তোমার মা বাবার গালে চুনকালি মাখালে, অবশ্যই চুনকালি মাখানো, মা বাবাকে রাজি করিয়ে বিয়ে করানোই যেত। এখন বলবে না আমার মা জানে না, কেউ মা বাবাকে নিয়ে কিছু বলবে না। এই যে সোনম হত্যাকাণ্ড হয়েছে, বলছি রঘুবংশী, রাজা রঘুবংশী, তো সেখানেও কথা ছিল, জানে না, বেরিয়ে গেছে যে মেয়েটা তার মাকে বলেছিল, বাবা ভাই জানে না। ওদের মাঝে একটা কাস্ট সিস্টেম মারাত্মক, রঘুবংশী ছেলের রঘুবংশী মেয়েকেই বিয়ে করতে লাগবে। সেখানে দাঁড়িয়ে মেয়েটার মাকে বলেছিল, এবং মেয়েটার মা স্বাভাবিক 5 বছরের ছোট একটা কর্মচারী, হ্যাঁ, তার উপরে অন্য জাত, বিয়ে হওয়ার প্রশ্নই আসে না। মা তো রাজি করবে না, উল্টো বারা কি বলে, এই বাপ ভাই শুনে, যাও না মুভি টিভিতে দেখি, বাপ ভাই শুনলে খবর আছে, তোকে আস্তা ইয়ে করে দেবে, হ্যান করে দেবে, এগুলিই হয় নর্মালি। এখানেও কিন্তু মেয়েটার মা জানতো, যেটা বেরিয়ে এসেছে। এখন মাকে সেভ করার জন্য কিন্তু নিজের ভাই উঠে পড়ে লেগেছে, না কই নি জানে কেউ বলছে। তো মেয়েটার মা জানতো, এবং এই সোনম তার মাকেই হুমকি দিয়েছে, যদি তুমি আমাকে অন্য জায়গায় বিয়ে দাও, তারপরে বিয়ের পর আমি যা করব তার জন্য তুমি রেডি থেকো, দ্য কনসিকুয়েন্স ইউ হ্যাভ টু ফেস। পরিষ্কার লিখে দিয়েছে, যে মেঘালয়তে যেটা নোটিশটা বার করেছে, ইফ ইউ গিভ মি ম্যারি দেয়ার, দেন রেডি টু ফেস দ্য কনসিকুয়েন্সেস আফটার দ্য ম্যারেজ। আই এম রেডি ফর ম্যারি। ও বিয়ের জন্য রাজি ছিল, বাট বিয়ের পর যে কনসিকুয়েন্সেসটা আমি করবো সেটার জন্য তুমি রেডি থেকো।
মা ভেবেছে যা কিছুই হোক কোনো মতো বিয়েটা দিয়ে দিই, তারপর যাওয়া আবার হবে। হ্যাঁ, যাওয়া আবার হবে, দেখা যাবে, এরকম ভুলে যাবে মেয়েরা, এরকম তো ভুলে যায়, এরকম প্রেম থাকে অনেকে ভুলে যাবে। তো সেইখানে দাঁড়িয়ে আর এই ছেলেটার সাথে পরিচয়, কর্মচারীর সাথে পরিচয়, বা কর্মচারী চাকরি পেয়েছে এখানে ওর দোকানে 2.5 বছরে এসেই তো আর মালকিনের সাথে প্রেম করতে পারে না, প্রেম হয়তো 2 বছর ধরে হয়েছে। আর সেইখানে তোমার মা 7 বছর ধরে নাকে সর্ষের তেল, আলমন্ড তেল, সব রকম তেল লাগিয়ে ঘুমোচ্ছিল, ভাবতেই অবাক লাগে। তোমাদের তো সেপারেট রুমও নেই, যে সেপারেট রুম দরজা লাগবে মা ঢুকতে পারবে, সেটা তো না। তুমি আর তোমার মা এক খাটেই ঘুমোতে, সেই তুমি কি ঘুমানোর সময় কখনো চ্যাট করোনি? মা কি কখনোই চ্যাট করে দেখেনি? তোমাদের যদি এরকম থাকতো যে হ্যাঁ তোমার সেপারেট রুম, ওই রুমে তুমি কখন কি কথা বলো, কখন কি করো বোঝা যায় না। তোমার তো এক রুমে তো একটা মাঝখানে দরজাও নেই, সেখানে দাঁড়িয়ে দরজাটা খোলাই থাকে, তুমি তোমার মার সাথেই ঘুমো, তোমাদের যেহেতু একটাই এসি। তুমি কখনো চ্যাট করোনি, কখনো কথা বলোনি, তোমার ওর সাথে তোমার কথা কখনই মা দেখেনি। পরীক্ষা যাওয়ার সময়, একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য যে পরীক্ষা, এত বড় ইম্পর্টেন্ট পরীক্ষা দেওয়া যাওয়ার সাথে ওর সাথেই গেছো, পথে এত কিছু খেলে দুলে, সেটা মার চোখে পড়েনি? যে পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার মেয়ে বিরিয়ানি টেরানি, তারপরে কি কতগুলি ঝালমুড়ি, কত কিছু খেলে, তারপরেও মা বুঝতে পারিনি তোমার সাথে রিলেশন ছিল? আর বলছে বাবা মাকে বলো না। বাবা হয়তো জানতো না, বাবাকে আমি বেনিফিট অফ ডাউট দিতে পারি, হয়তো বাবা জানতো না, বাবা সঙ্গে থাকতো না, মেয়ে অনেক সাথেই মিশে। কিন্তু মা সবার আগেই টের পেয়ে যায়। সোনমের মা এই মাত্র 2 বছরের সম্পর্ক, ও ঢুকেছে বাড়িতে, তো সম্পর্ক 2 বছর হয়তো হয়নি, কিন্তু এর আগে কিন্তু মেয়ে কিন্তু মাকে বলে দিয়েছে। তাই ফারিয়া ওই চোখ রাঙিয়ে আমার মাকে আর বাবাকে কিছু বলো না। তোমার মা ব্যাপারটা জানতো, তোমার মা তোমার সাথে দেখা করেছে, তোমার মা জানে তুমি কি কি ঘর থেকে নিয়ে এসেছো, সব কিছুই জানে, এবং এখনো তোমার সাথে তোমার মার হয়তো বা বাবারও যোগাযোগ আছে। তুমি যেটা করছো পাবলিককে চু বানাচ্ছ, তোমরা মানে সবসময় পাবলিককে চু বানাবার জন্যই রেডি থাকো, তাই না? তাই লোকে তোমাকে টাকা দেয় তোমাকে ভালোবাসার থেকে বেশি শোনার জন্য অ্যানাউন্সমেন্টে, যে অমুক জায়গার থেকে অমুক দিদি একটা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি কিছু কিনবো। তুমি যে বললে না, টাকাটা পাওয়ার পর, এত কিছু হওয়ার পর তুমি কিছু বলতে ভুলে গেছো বা ভেবেছো পরের মাসে, এটা কিন্তু টু লেংদি। টাকাটা পাওয়ার পরই সঙ্গে সঙ্গে তুমি ভিডিওতে বলতে পারতে যে আমাকে একজন এরকম এত টাকা পাঠিয়েছে অমুক দিদির নামে। তুমি বলনি, কারণ একটাই, যে লোকে তোমাকে বলছে ভিক্ষার জিনিস নিয়ে ঘর ভরাচ্ছে, তার জন্য তোমার স্বামীর ক্ষমতা নেই তোমাকে কিছু দেওয়ার, কিনে দেওয়ার, তার জন্য তুমি ইনডাইরেক্টলি চেয়েছো উফ 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 ফ্রিজ ছাড়া মুশকিল, ওই ফ্রিজ গ্রাইন্ডার কেউ পাঠালো, ওই টাকাটা দিয়ে কিনেছো, এর থেকে কম বেশি না। তো এটা মানুষ বুঝে গেছে তুমি যে কথাগুলি বলছিলে পাওয়ার জন্যই বলছিলে। এবার আসছি রিয়াঙ্কার কথা। হ্যাঁ, একটা ভিডিওতে দুটো রাত্র হয়ে গেছে। রিয়াঙ্কা এসি কিনবেই, কারণ টাকা আছে, কেন কিনবে না, প্লাস ভালোই গরম পড়েছে, কিনে বলেছে। এসিটা কেনার এখন ওর ইচ্ছা ছিল না, টিভির সাথে এসির টাই আপ হচ্ছিল, এসিটা কিনেছে কারণ ছোট বাচ্চা খুব গরম লাগছে এবং কষ্ট পাচ্ছে। প্রথম কথা, তোমরা খুব আরবান লাইফে থাকো না, গ্রামের লাইফের সামনে অনেক খোলা জায়গা, সেখান থেকে তুমি ভালোই হাওয়া পাও। ছোট বাচ্চারা যখন মার উম্বে থাকে, মার গর্ভে থাকে, ওরা কিন্তু গরমের মাঝে থাকে। ওদেরকে এর জন্য দেখবে যেসব বড় বড় নার্সিংহোমগুলিতে বেবি ওয়ার্মার বলে যে কটগুলি রাখা হয়, একটা রুমে লাইট জ্বলে গরম করে রাখে, আফটার ডেলিভারি বাচ্চাটাকে ওখানেই নেওয়া হয় এবং ওখানেই বেবিকে রাখা হয়, কারণ ঘরটাকে গরম রাখার জন্য। এসি তুমি কিনেছ, কারণ এসি কেনার মতো তোমার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, ইএমআই তো নিল, ইএমআই দেওয়ার মতো ক্ষমতা আছে। এরকম গ্রাম বাংলার কটা ঘরে এসি আছে বলো তো? এসি কেনার থেকে বেশি যেটা আমি মনে করি পার্সোনালি এটা খুব একটা প্রবলেম, সেটা হচ্ছে এসির বিল দেওয়াটা। এসি 2-3টা ঘরে এসি চললে কনস্ট্যান্ট আমরা বুঝবো নেক্সট মাসে 12-13 হাজার টাকা বিল আসাটা কোনো বড় ব্যাপারই না। তাই এসিটা তুমি কিনেছো তুমি এসির বিল দিতে পারবে বলে। গাড়ি সেই কেনে যে গাড়ির পেট্রোল বা ডিজেল যেটা চলে সেটা দিয়ে মানে গাড়ি চলার মতো, যে হ্যাঁ পেট্রোল বা ডিজেল গাড়ি তো মানুষ কিনতেই পারে, 3-4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনতে কে না পারে না। কেনার পর যে পেট্রোল ডিজেলের খরচ হয় এখান থেকে ওখানে যাওয়ার জন্য, সেটা অনেকে পারে না। ঠিক এসি কিন্তু সবাই পারে, বিলটাতে কষ্ট। এখন কথা তোমার তো বিলের কষ্ট হতে পারে না,
যথেষ্ট ভালো ইনকাম আছে, তাই তুমি এসি কিনেছো, তোমার ক্যাপাবিলিটি আছে, ইএমআইতে কিনেছো, খুব ভালো করেছো। এটা শোনার কোনো দরকার ছিল না যে না এসিটা কিনেছি আমার ছেলের জন্য, এসিটা কিনেছি ছেলের জন্য। তুমি বলতেই পারতে গরম পড়েছে তাই ভালো একটা এসি কিনি। ছেলে কি একা এসিতে থাকবে? নিশ্চয়ই না, বাবা মা সবাই থাকবে। একটা মানুষের খরচ করার ক্ষমতা আছে, তাহলে সে তার জীবনটাকে উপভোগ করবে না কেন? এটা আমি নিজেও মনে করি। আমার 1000 টাকা দামে শাড়ি কেনার ক্ষমতা আছে, 1000 টাকার না হোক আমি 800 টাকা শাড়ি কিনতেই পারি। কেন আমি অন্যের কাছ থেকে শাড়ি নিয়ে পরবো, বা কেন আমি অন্য শাড়ি দিয়ে করবো? বা কি সুন্দর শাড়ি পরেছে, আমি দেখেছি এরকম প্রচুর মানুষ দেখেছি। এই কদিন আমি তো এক জায়গায় গেছিলাম, সেখানেও দেখেছি আমার থেকে দুগুণ বেশি বড় লোক, কিন্তু কাপড় কিনতে গেলে চিন্তা করছে যে টাকাটা খরচ করবে কি করবে না। এটা পার্সোনাল ব্যাপার। ঠিক তেমনি তুমি বললেই পারো ছেলের নাম না দিয়ে যে হ্যাঁ এতদিন তো গরমে কষ্ট পেয়েছি, এখন ছেলে এসেছে, এখন আমার আর কোনো চিন্তা ভাবনা নেই, এখন আমার কোনো আর কষ্ট নাই, এখন আমি এসিটা কিনেছি কারণ লাগবে আমার এসি। টিভির সাথে এসি, টিভিটা ছাড়া জীবন যায়, এসিটা আমাদের প্রয়োজনের মধ্যে পড়ে। প্রচণ্ড গরমে এসিটা আমাদের মতো লোকদের লাগে। আর টিভি ছাড়া ঠিক আছে, টিভিতে টাইম পাস, টিভিতে দেখলাম কিছু এগুলো অনেকটা এরকম। ছেলের মা বলে কথা, এসিও হবে, টিভিও হবে, আর তোমাদের এখানে কারেন্ট থাকে না, তুমি নিজেই বলেছো প্রায় সময় কারেন্ট থাকে না, সেখানে দাঁড়িয়ে ইনভার্টার মাস্ট। একটা ইনভার্টার কিনে নাও, অ্যাটলিস্ট 2 ঘরে 2টো লাইট, 2 ঘরে 2টো ফ্যান, টিভি না চলে না চলুক, ফ্রিজ চলুক, আর সাথে এসির পয়েন্ট। মোটামুটি যারা এসি থাকে সবাই মোটামুটি ইনভার্টার থাকে, বা সোসাইটি থাকে, সোসাইটিতে জেনারেটার থাকেই। তো একটা ইনভার্টার তোমার খুব দরকার, ইনভার্টারটা কিনে নাও। কারেন্ট চলে গেলে ছোটো বাচ্চা করে ভাত খাবে, হ্যান খাবে, খুব দরকার। তোমাদের এখানে বানরও আছে, বুঝলে প্রিয়াঙ্কা, বানরও আছে। একটা খুব সুন্দর করে একটা ইনভার্টার কিনে নাও, যাতে বাড়িটা অ্যাটলিস্ট আলোকিত থাকে। তোমার ঘর রোশন করা ছেলে আসলো, সেই রোশন করা ছেলের থাকতে ঘরটা অন্ধকার, লাইট নেই, লোডশেডিং, ভালো লাগে না। তাই ঝা চকচকে ইনভার্টার কিনে নাও, সারাটা পুরোটা বাড়ি ঝা চকচক করে আলোয় আলোকিত হবে, সারা বছর ধরে চলবে এই দিওয়ালি প্রিপারেশন। চলো এইটুকুনি, বাই। আর ফারিয়া, যার যার থেকে গিফট নিচ্ছ তাকে অবশ্যই তুমি তার পরের দিন ভিডিওতে থ্যাংক ইউ বলে দিও। তা তোমার কাছ থেকে তাদের নামটা শোনার জন্যই কিন্তু তোমাকে ওরা গিফটটা দেয়। তাই ফটো না থাকুক অমুক দাদা অমুক জায়গায় বাড়ি আমাকে এই জিনিসটা দিয়েছে, এইটুকুন ভদ্রতা মেনটেন করাটা উচিত এবং স্বীকৃতি দেওয়াটা উচিত। সেই তুমি কবে ডাইনিং টেবিল কিনবে আর তুমি এতদিন ধরে বলবে না, এটা হয় নাকি? এটা বলে দেওয়াটা, কারণ সবাই তোমাকে দিচ্ছে একটা আশা নিয়ে যে সে হয়তো তা আমার দেওয়া গিফটটার কথাটা অ্যানাউন্সমেন্ট করবে, গিফটটা ভালো লেগেছে, দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে। এটাই মানুষ শুনতে চায় যখন কাউকে গিফট দেয়। গিফট পাওয়া যেমন একটা বড় ব্যাপার, গিফটের সময়ের সাথে রাখাটাও কিন্তু একটা অনেক বড় ব্যাপার। চলো বাই।